কখনো কি এমন কোনো ঠিকানায় গিয়েছেন যেখানে আকাশ আর মাটি একাকার, যেখানে রাস্তাটা শেষই হয় না, শুধু মিশে যায় অজানার বুকে? সবরমতীর তীরে আশ্রমের শান্তি থেকে ধোলাভিরার প্রাচীন স্তব্ধতা, আদালত থেকে কোটেশ্বর, প্রাগমহল থেকে অসীম মরুভূমি, প্রতিটি পাথরে এখানে লুকিয়ে আছে কোনো না কোনো হারানো রূপকথা নিয়ে। চলুন সময়ের এই ধুলোমাখা মায়াজালে আজ হারিয়ে যাই আবার। আজকের এই পর্বে থাকছে উষ্ণ আস্তানার শান্ত নির্ভীত্ব কোণ, আর ধোয়া ওঠা সেই স্বাদ যা জীবে নয় সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করবে। কচ আপনাকে কেবল আতিথেয়তা দেয় না, আপনাকে এক ঘোরের নেশায় আচ্ছন্ন করে ফেলে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব আনএক্সপেক্টেড জার্নির সাথে উত্তর গুজরাট ভ্রমণ। শহরের চেনা কোলাহলকে পেছনে ফেলে এক দীর্ঘ বাঁশির সুরে আজ যাত্রা শুরু হলো অজানার পথে। আজ আমরা পাড়ি দিচ্ছি গঙ্গা থেকে সবরমতীর তীরে। গন্তব্য আমাদের আজ স্বপ্নের শহর আহমেদাবাদে। যাদের কাছে সময় বহুমূল্য তারা ডানা মেলতে পারেন নীল আকাশে। সময় বাঁচাতে 2.5 ঘন্টার সরাসরি ফ্লাইট, ভাড়া শুরু হয় মাত্র 5,500 থেকেই। আর যারা মাটির সাদা গন্ধ রোমাঞ্চ মেখে পৌঁছাতে চান গন্তব্যে, কলকাতা থেকে আহমেদাবাদ যাওয়ার সেরা উপায় শালিমার ভুজ বা হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। 38 ঘন্টার এই মায়াবী সফরে খরচ হবে স্লিপারে 950 এবং 3AC-তে 2400 করে। আহমেদাবাদ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে একটি অটোয় চেপে শহরটাকে আজ চিনে নেওয়ার চেষ্টা। গন্তব্য আজ অনেক, আর সময় হাতে বড্ড কম। আমাদের অটোটা ঠিক জাস্ট সামনে নামলো, আর ওখান থেকে জাস্ট হেঁটে একটুখানি। চলো ভিতরটা যাই। যাত্রাপথের প্রথম বিরতি সবরমতী আশ্রম। 1971 সালের বাপুজির সেই স্মৃতিধন্য শান্তি কুটির। 1930-এর সেই ঐতিহাসিক ডান্ডি যাত্রার পদধ্বনি আজও যেন এই প্রাঙ্গণে প্রতিধ্বনিত হয়। এখানে এসে দাঁড়ালে মনে হয় সময়ের চাকা যেন থমকে দাঁড়িয়ে আছে কোনো এক অব্যক্ত শান্তিতে। আমাদের পরবর্তী গন্তব্য সায়েন্স সিটি নেচার পার্ক ও অ্যাকোয়াটিক গ্যালারি। কংক্রিটের এই ব্যস্ত শহরের বুকে এক টুকরো সবুজের আলিঙ্গন যেন। শান্তি থেকে এবার এক টুকরো রোমাঞ্চের খোঁজে আমরা চলে এলাম সায়েন্স সিটির অ্যাকোয়াটিক গ্যালারিতে। ভারতের সবথেকে আধুনিক এই ফিশ টানেলের যখন মাথার ওপর দিয়ে বিশাল এক ভাঙর বয়ে যায়, তখন সেই মুহূর্তের জন্য মনে হবে আপনাদের সমুদ্রের অতল গভীরে নীল এক মায়ার জগতে হারিয়ে গেছেন। এরপর আমাদের গন্তব্য পাথরের ভাঁজে লুকিয়ে থাকা এক বিরহ গাথা, আদালত স্টেপওয়েল। 15 শতকের এক রানীর ভালোবাসার স্মৃতি। এখানকার প্রতিটি খিলান আর সূক্ষ্ম কারুকার্য যেন পাথরের বুকে লেখা এক অমর কবিতা। ওপর থেকে নেমে আসা আলোর ছটায় স্থাপত্যের এক রাজকীয় রূপ আপনাকে বাকরুদ্ধ করে দেবেই। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে, আহমেদাবাদের সেই বিখ্যাত রিভারফ্রন্ট ইভেন্ট সেন্টারে, যেখানে প্রতি বছর শীতের আমেজে সেজে ওঠে এক অলৌকিক রঙের পৃথিবী, যার নাম আহমেদাবাদ ফ্লাওয়ার শো। হাজার হাজার দেশি বিদেশি ফুলের গন্ধে আর রঙের উৎসবে এখানকার বাতাস যেন মাতাল হয়ে থাকে। ফুলের তৈরি বিশালাকার সব ভাস্কর্য আর কারুকার্য দেখলে মনে হয় প্রকৃতি আর মানুষ হাত মিলিয়ে এক জাদুকরী ক্যানভাস তৈরি করেছে এখানে। কংক্রিটের এই ব্যস্ত শহরের মাঝে এ যেন এক টুকরো স্বর্গের হাতছানি। দেখো পরিবেশটা কি সুন্দর একটা পরিবেশ। হালকা জলের ছিটে
আমাদের গায়ে ভেসে আসছে, আর আমরা এখানে যেন হারিয়ে যাচ্ছি এই ফুলের গন্ধে আর এখানকার পরিবেশের মধ্যে। সত্যি কথা বলতে একদম হারিয়ে গেছি এই জায়গাতে। এতটাই সুন্দর এই একটা পরিবেশ। তোমাদের কেমন লাগবে বলো এই জায়গাটা? কমেন্টসে কিন্তু জানাবে কেমন লাগবে। আর ওর সামনে থেকে একটু পিছন দিকে আসলে তোমরা পাবে এরকম একটা দৃশ্য। এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে, এই সুন্দর পার্কের পুরোটা উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অটল ব্রিজের উদ্দেশ্যে। সবরমতী নদীর ধারে এত সুন্দর একটা পরিবেশ, মন যেন এখানে হারিয়ে গেছে। আর তার সাথে এত সুন্দর একটা দৃশ্য চোখের সামনে, সত্যি মনে হয় যেন কোনো বিদেশে রয়েছি, এরকম একটা পরিবেশ। এই হচ্ছে অটল ব্রিজের এক মায়াবী পরিবেশ। আমরা এখন রয়েছি ফ্যালকন বাস স্ট্যান্ডের ঠিক সামনেই। আর আহমেদাবাদের এই জায়গা থেকে ফ্যালকনের বাস ছাড়ে। তো আজ রাতে আমরা এখান থেকে বেরিয়ে যাব 11:30টার বাস ধরে ভুজের। তো আহমেদাবাদ থেকে ভুজের যে বাস রয়েছে 11:30টায় ফ্যালকনের বাস ধরেছি। 800 টাকা ভাড়া নিয়েছে, আর সময় লাগে। এখান থেকে 11:30টায় ছাড়বে, ওখানে সকাল 6:30টায় ঢুকিয়ে দেবে। তারপর ওখানে গিয়ে আমরা একটা হোটেল বুক করে রেখেছি, ওই হোটেলে গিয়ে উঠবো, উঠে ওখানে বাকিটা রেখে লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়বো আমাদের ওখানে যা যা ভ্রমণ স্থান রয়েছে সেসব দেখতে। তো চলো, কালকে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাত্রে বাস জার্নিতেই কাটবে। সকালবেলা আমরা এসে এখন পৌঁছালাম ডেজ অফ স্টুডিও, যেটা ভুজ স্টেশন থেকে কিছুটা দূরেই। আমরা ওখান থেকে অটো ধরে নিলাম, অটোতে 100 টাকা নিল। আর এখানে এসে পৌঁছালাম আমাদের হোটেলে, আজকের আস্তানায়। তো হোটেলটা এরকম। আর এই রুমটা 101 নম্বর রুমটা আমাদেরকে দেওয়া হলো সকালবেলা। এরকম একটা সোফার রয়েছে, সঙ্গে টিভি তোমরা পেয়ে যাবে, আয়রন করা জিনিস রয়েছে, ফ্রিজ রয়েছে। আর এই হচ্ছে রুম। ওদিকে একটা মিরর রয়েছে, গরমকালের জন্য এসি রয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে 9:30। তো আজকে ভুজ শহরটাকে পুরো ভালোভাবে ঘোরার জন্য কি কি স্পট আছে তোমাদের সব একের পর এক দেখাবো। আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা ছুটে চললাম। দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমেই আমরা চলে এলাম ইতালির গথিক শৈলীর প্রাগমহল, যার অলিন্দে আজও লগন সিনেমার সেই নস্টালজিয়া মিশে আছে এখানে। আর এর ঠিক পাশেই রয়েছে আয়নামহল, 18 শতকের কাজ আর আলোর এক মায়াবী পৃথিবী, যা আপনাকে এক নিমিষে রাজকীয় অতীতে ফিরিয়ে নিয়ে যাবেই যাবে। এরপর আমরা চলে এলাম হামিশার লেকের সামনে। এই হামিশার লেকের শান্ত জল যখন বাতাসের সাথে কথা বলে, তখন শহরের সব ক্লান্তি যেন মুছে দেয়। সেই প্রশান্তি নিয়েই পৌঁছালাম আমরা স্বামীনারায়ণ মন্দিরে। ধবধবে সাদা মার্বেলের ওপর খোদাই করা এ যেন এক ঐশ্বরিক কাব্য। আমার এই ভ্রমণের প্রতিদিনের ভিডিও, আরও তথ্যসহ কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, সম্পূর্ণ তথ্যসহ আমার লং ভিডিও আরেকটা করে করা রয়েছে।
আপনারা চাইলে একবার দেখেই নিতে পারেন ওই ভিডিওগুলো। লাল বেলে পাথরের রাজকীয় সমাধির ছত্রাদির নিখুঁত কারুকার্য দেখলে মনে হয় পাথরও কথা বলতে পারে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এখানে হাম দিল দি চোখে সনম সিনেমার সালমান খানের প্রচুর শুটিং রয়েছে, ভোরে ভোরে এখানে শ্যুট হয়েছিল। তো তোমরা অবশ্যই এই জায়গাটায় আসবে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করবে। দারুণ জায়গা, দারুণ জায়গা। সব থেকে বেস্ট লাগলো কিন্তু আমার এই জায়গাটা। আমরা এখন রয়েছি স্মৃতি ভ্যান আর্থকুইকের সামনে, আর এখান থেকে সামনে গিয়ে আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাউন্টারে গিয়ে এদের কী আছে দেখে নিচ্ছি। 300 টাকা করে মাথা পিছু লাগে বললো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সামনে গেলে টিকিট কাউন্টার পড়বে। আর এই এরিয়া হচ্ছে প্লে কিডস এরিয়া, বাচ্চাদের জন্য। বেশ সুন্দর জায়গাটা করেছে। আর স্মৃতিবনের মেমোরিয়াল, এ যেন শোককে শক্তিতে পরিণত করার এক জীবন্ত রূপকথা এখানে রয়েছে। এখন আমরা চলে এসেছি এই মোহন দাওয়ালি খেতে। পাউরুটি দিয়ে বানায়, খুব সুন্দরভাবে তৈরি করে। শুনেছি বিভৎস টেস্ট। দাদার থ্রুতে আমরা এখানে দাবেলি খেতে চলে এসেছি। তো এটার টেস্ট অসাধারণ। এরপর আমরা চলে আসলাম কচ্ছের নীল আকাশের নিচে আদিযোগী মহাদেবের সেই শ্বেত শুভ্র মূর্তির যেন এক গভীর সাধনার সামনে। এখান থেকে সরাসরি বিজয় বিলা প্যালেসে গিয়ে উপস্থিত হলাম, যার অনিন্দে কান পাতলে আজও হাম দিল দি চোখে সনমের সেই রাজকীয় সুর শোনা যায়। আমরা এখন চলে এসেছি মান্ডি বিচে। তো মান্ডি বিচের আর এখানে নানান ধরনের অ্যাক্টিভিটি হয়। এটার পজিশনটা হচ্ছে ঠিক তোমরা আমাদের যে নীল বিন্দুটা রয়েছে সেখানে গুগল ম্যাপে, মানে এরকম একটা পজিশনে এসে সত্যি মন হারিয়ে যায়। তার মধ্যে এখানে তোমরা আসলে বিভিন্ন ধরনের ভ্যারাইটির অ্যাক্টিভিটি রয়েছে। ঘোড়ায় চড়া থেকে আরম্ভ করে এরকম ঘোড়ার রথ পাবে করার জন্য সি বিচে প্রচুর ভরে ভরে ছবি তুলতে পারবে। এখন আমরা চলে এসেছি 72 জিনালয়া, অর্থাৎ 72 জৈন মন্দিরে। আর এটা কেন 72 জৈন মন্দির হয়েছে তা তোমরা এটা দেখলে বুঝতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা এই মন্দিরটার 72টা চূড়া আছে এবং তার উপরে যে ধ্বজাটা উঠছে এটাও 72টাই। সেই কারণেই এই জায়গাটার নাম হয়েছে 72 জিনালয়া, অর্থাৎ 72 জৈন মন্দির। দিনের শেষে ধুলোমাখা স্মৃতি আর এক কাপ চা সঙ্গী করে এরপর ভুজের আস্তানায় ডিনার সেরে আজ তাড়াতাড়ি যাব বিশ্রামে, কারণ কালকে নতুন ভোর আমাদের নিয়ে যাবে কচ্ছের আরও এক গভীর রহস্যের খোঁজে। তৃতীয় দিনের যাত্রা শুরু হলো ভুজের হৃদস্পন্দন হামেশার লেকের পাড়ে। ভোরের সূর্য যেখানে সোনা ঢেলে দেয়, মনে হয় শহরটা যেন কোনো এক অলৌকিক মায়ায় জেগে উঠেছে। শহর ছাড়িয়ে এগোতেই চোখে পড়ল দূরদর্শন টাওয়ার, কচ্ছের আকাশে এক অত্যন্ত প্রহরী যার নাম। এরপর আমাদের পথ এখান থেকে চলে গেল পানান্দর বিশাল খনির গভীরে, যেখানে মাটির অতল থেকে কালো হিরে উত্তোলনের এক বিরামহীন কর্মযজ্ঞ চলছে। যান্ত্রিকতার সেই রুক্ষতা পেরিয়ে আমরা আশ্রম নীলাম বা আশাপুরার জাগ্রত ধাম মাতনমাদে এসে পৌঁছালাম। এ যেন ভক্তি আর বিশ্বাসের এক পবিত্র গন্তব্য। এটা হচ্ছে নারায়ণ সরোবরের মেন মন্দির। তো আমরা এখন নারায়ণ সরোবরের মেন মন্দিরে প্রবেশ করতে চলেছি। চলো। মরুভূমির তপ্ত বালির মাঝে এক আধ্যাত্মিক শীতলতা, যার নাম নারায়ণ সরোবর। পুরাণে বর্ণিত ভারতের সেই পবিত্র 5টি সরোবরের মধ্যে এটিও একটি। নারায়ণ সরোবরের আমি যে ঘাট রয়েছে সেই ঘাটে এসে উপস্থিত হয়েছি। তো এই জল এতটাই পবিত্র, এখানে আসলে এই জলে স্নান করলে পুণ্য অর্জন হয়। নারায়ণ সরোবর থেকে সরাসরি আমরা চলে এলাম কোটেশ্বর মহাদেব মন্দিরের ঠিক সামনে, যেখানে আরব সাগরের গর্জনের সাথে ভারত পাক সীমান্তের শেষ বিন্দু
এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে এই মনের মাঝে। তো আমরা এখন রয়েছি ট্রপিক অফ ক্যান্সারের সামনে, আর এটা হচ্ছে ভুজ থেকে ধুলাভিরা যাওয়ার রাস্তার মধ্যে পড়বে। ড্রাইভার আপনাকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে, আপনাদের কোনো চিন্তা করার ব্যাপারই থাকবে না কোথায় কি পড়ছে না পড়ছে। আমি যে ড্রাইভারের সাথে যাচ্ছি সেই ড্রাইভারের সাথে যাবেন, তাহলে সব আপনাকেই ও গাইড করে দেবে, গাইড কাম ড্রাইভারও পেয়ে যাবে। চলো সামনে যাবার আমরা যেতে থাকি আর দেখতে থাকি কি আছে আমাদের সামনে। কত উট দেখো চলেছে, কত উট চলেছে দেখো, এদেরকে সব নিয়ে যাচ্ছে। কিধর যা রে দাদা? सारे फीमेल है। এ সারা ফিমেল? हाँ আচ্ছা, এখানে এসে এরা এই মুড়ি ইয়ে টিয়ে দিয়ে যায়, তো এই কাক গরু কুকুর এরা আসে, এসে খেয়ে যায়। এই যে সব ছোটো ছোটো আছে। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন ধর্ধকাশ উৎসবে। অসাধারণ সুন্দর একটা পরিবেশ, যার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি আর তোমাদেরকে দেখাতে চাইছি। সামনে প্যারাগ্লাইডিংও হয়, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন চলে এসেছি গাছের রান উৎসবে। গাছ নেই দেখা তো কুছ নেই দেখা, এই কথাটা একদম সত্যি। এখানে এত আলো, আলোর সজ্জায় ভরিয়ে রেখে দিয়েছে, এত উৎসব যাতে মন হারিয়ে গেছে। আর এখানে সব থেকে ভালো লেগেছে এখানকার রাজস্থানি ড্রেস পরে তোমরা এখানে ছবি টবি ভিডিও করতে পারবে। 100 টাকার বিনিময়ে তোমরা এখানে সব রকমভাবে তোমাদের নিজেদের ছবি ভিডিও সব কিছু করে যেতে পারবে। তো এখানে এসো আর ঘুরে যেও, আর এখানকার রান উৎসবকে নিজের মনের মধ্যে ভরে দিয়ে যেও। তবে সব থেকে মায়াবী ছিল গোড়ালি রিসর্টের রাত 10টার সেই লোকসঙ্গীতের আসর। মাটির সুর আর তন্তর ঝংকারে হৃদয় যখন কোনো এক অজানা মায়ায় ডুবে গেল, তখন আমরা আশ্রয় নিলাম গোড়ালি রিসর্টের মাটির ঘর বা ভুঙ্গায়। চতুর্থ দিনের সূচনা হলো এক অপার্থিব নিস্তব্ধতায়। ভোরের স্নিগ্ধ আলো যখন সাদা লবণের মরুভূমিকে আলতো করে ছুঁয়ে যায়, মনে হয় পৃথিবীটা যেন কোনো এক রূপালী চাদরে ঢাকা পড়েছে। এ এক এমন অভিজ্ঞতা যা ভাষায় নয়, কেবল দু চোখ ভরে অনুভব করার। দারুণ ফিলিংস, দারুণ ফিলিংস। এই মরুভূমিতে এরকম একটা রাইড করার মজাই আলাদা। তোমরা পারলে এসো, এসে এরকম একটা রাইডের অভিজ্ঞতা অবশ্যই নিও। ধর্ত ছেড়ে আমরা যখন এগোলাম ধুলাভিরার পথে, সামনে ফুটে উঠল এক স্বপ্নের পথ, রোড টু হেভেন। দুপাশে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, আর মাঝখানে অন্তহীন পিচ ঢালা পথ। ভারতের সবথেকে সুন্দর এই ড্রাইভে মনে হয় আকাশ আর জল যেন কোনো এক বিন্দুতে এসে একাকার হয়ে মিশে গেছে। চলে এসেছি হরপ্পা সিভিলাইজেশনে। পথ আমাদের নিয়ে চলল 5000 বছর অতীতে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ধুলাভিরায়। সিন্ধু সভ্যতার সেই প্রাচীন জনপদ, যার প্রতিটি পাথরের ভাঁজে আজও প্রাচীন ইতিহাসের স্পন্দন পাওয়া যায়। আর এর ঠিক পাশেই উড ফসিলস পার্ক, 18 কোটির বছর পুরনো পাথরের গাছের ফসিলস আমাদের মনে করিয়ে দেয় এই মরুভূমির আদিম অরণ্যের কথা। এটা হচ্ছে হেরিটেজ রিসর্ট ধুলাভিরার। তো এখানে আসলে তোমরা কিন্তু এই রিসর্টেও থাকতে পারো, এখানে অনেক মানুষ এসেও থাকছে।
তো এগুলো বুংরা রয়েছে, ওদিকে রয়েছে, খুব সুন্দর সুন্দর রুমগুলো রয়েছে। তো আমরা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, দুপুরের থালিটা নেবো এখান থেকে। তো দুপুরের খাবার নিয়ে নিয়েছি আমিও, দুপুরের খাবার শুরু করে দিয়েছে। তো খুব একটা খারাপ না, ভালো। গুজরাটি থালি 280 করে পড়লো আমাদের, তো খুবই ভালো। চলো খাওয়া শেষ করে আবার কথা তোমাদের সাথে। চলে এসেছি ম্যাগনেট পয়েন্টে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ম্যাগনেট পয়েন্টে গাড়ি পিছনে রিভার্সে যায়, দেখো কিরকম, গাড়ির চাবি সরিয়ে দিয়েছে, इंजन स्टॉप है। ইঞ্জিন স্টপ আছে, দেখো গাড়ি যাচ্ছে কিরকম। এরপর আমরা চলে এলাম কচ্ছের সর্বোচ্চ বিন্দু কালোডুঙ্গারে। ওপর থেকে দিগন্ত বিস্তৃত গ্রেট রান আর পাকিস্তান বর্ডার, সেই অসীম শূন্যতা দেখলে নিজেকে খুব ক্ষুদ্র বলে মনে হয় এখানে। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য যা আমার কাছে ছিল অতুলনীয়। আপনাদের এই উত্তর গুজরাট ভ্রমণটি কেমন লাগলো, এবং যাদের মনে আমার এই ভিডিও দেখে ইচ্ছে জাগলো এই জায়গায় ঘুরতে আসার, তারা অবশ্যই একটা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে। এখন আমরা এসে পৌঁছলাম বন্দে মাতরম মিউজিয়ামে। এখানে আসলে তোমাদের টিকিটের জন্য লাগবে 100 টাকা দিয়ে তোমাদের ভিতরে ঘোরার জন্য, আর একটা 100 টাকা দিয়ে তোমরা লেজার শো হয় এখানে এরকম। তো সারাদিনের জার্নি শেষ করে আমরা এখন চলেছি ভুজ স্টেশনের উদ্দেশ্যে। তো ভুজ স্টেশন থেকে আমরা 10:40-এ সৈয়াজি এক্সপ্রেস ধরবো, যেটা ভুজ থেকে মুম্বাই যায়। তো আমরা ওখান থেকে আহমেদাবাদে নেমে পড়বো। আহমেদাবাদ থেকে আমাদের তার পরের দিন ফ্লাইট থাকবে, তো সেই ফ্লাইটে করে আমরা কলকাতা পৌঁছাবো। তো এখন আপাতত আমরা আহমেদাবাদ পৌঁছাবো, আর কালকে আহমেদাবাদটা একটু ঘুরে নেবো, ঘুরে নিয়ে তারপরে আমরা যাব আমাদের শহর কলকাতায়। ব্রেকফাস্ট আমরা করে দিচ্ছি গুজরাটি খাবার দিয়ে। এখন আমি এসে উপস্থিত হয়েছি আমাদের আহমেদাবাদের কাঙ্কারি লেকে। এখান থেকে টিকিট মূল্য পড়লো 10 টাকা করে মাথা পিছু। এখানে ব্যাকপ্যাক চেকিং করলো, করে সামনের ভিউটা জাস্ট এরকম। শহরের মাঝখানে যেন এক বিশাল উৎসবের আগিনা, কাকারিয়া লেক। এখানে এলে মনে হয় সময়টা যেন পকেটে পুড়ে নিয়ে আসতে হয়। লেকের শান্ত জলে বোটিং থেকে শুরু করে কমলা নেহরু জুওলজিক্যাল গার্ডেনের বন্যপ্রাণীদের বিচরণ, নিশাচর চিড়িয়াখানার অন্ধকারের রহস্য, কিংবা টয় ট্রেনের হুইসেল, এ এক এমন জাদুকরী দুনিয়া যেখানে ছোট বড় সবাই মিলেমিশে এক হয়ে যায়। আরও একটা জিনিস রয়েছে যা তোমাদেরকে মুগ্ধ করে তুলবে। এখানে প্রচুর রাইড রয়েছে বাচ্চাদের বড়দের জন্য। তো এখানে আসলে তোমরা এতগুলো রাইডেরও সাক্ষী হতে পারো। আর সামনে খাবার দাবারের দোকানও রয়েছে, যদি খাবার দাবার খিদে পায় কিংবা দুপুরে লাঞ্চ ফাঞ্চ করতে চাও, এখানে প্রচুর দোকান রয়েছে, করে নিতে পারো আরামসে। আর প্রচুর কিন্তু রাইড রয়েছে। সারাদিন কাঙ্করিয়া লেকের হুল্লোড় আর রঙিন মুহূর্তগুলি কাটিয়ে আমরা আরও একবার দাঁড়ালাম অটল ব্রিজের ওপর। সবরমতীর বুকে যখন সন্ধ্যায় মায়া নামলো, তখন মনে হলো এই শহরটা যেন আমাদের বিদায় জানাতেই এক অন্য সাজে সেজে উঠেছে। কচ্ছ থেকে কলকাতা আমাদের এই সফরনামা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুরো যাত্রায় আপনাদের সবথেকে প্রিয় দৃশ্য কোনটি ছিল? মান্ডবীর সূর্যাস্ত, রোড টু হেভেন, নাকি সাদা মরুভূমির নিস্তব্ধতা? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের এই পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন পথে এগিয়ে যাওয়ার সাহস দেয়। আজ তবে আসি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পের ডায়েরি নিয়ে। ভালো থাকবেন।